নমস্কার সবাইকে। আজকে আমি একটা এমন বই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা একটা রিভিউ ভিডিও হতে চলেছে, কিন্তু এটা রিভিউয়ের থেকেও আমি এই বইটা নিয়ে আমার অনুভূতিটা আহ, বা রাদার বলতে পারি আমার কনফিউজ অনুভূতিটা ব্যক্ত করার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনারা ভাবছেন, না অবশ্য জেনেই গেছেন থাম্বনেল দেখে, যে বইটা কি। বইটা হচ্ছে সৌরভ চক্রবর্তীর লেখা রাজনর্তকী। তার আগে বলতে চাই, এই বইটি এবং এখানে একটি স্টেটমেন্ট লেখা রয়েছে, দুটো একটু কন্ট্রাডিক্টরি হতে পারে অনেকের কাছে, এবং সেটাই এই বইয়ের মূল বা আমার এই রিভিউ ভিডিওটা মূল বেস লাইন। এটার উপরে বেস করে আমি পুরো ভিডিওটাকে বানাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। রাজনর্তকী মূলত একটি থ্রিলার বলা যেতে পারে, কিন্তু আমার মতে মূলত একটি ঐতিহাসিক উপন্যাস। এটা এমন একটি ইতিহাস বলে যে ইতিহাসকে সযত্নে ধামা চাপা দেওয়া হয়েছে। তবে বইটি নিয়ে বিস্তারিত বলার আগে বইটির টেকনিক্যাল দিক সম্পর্কে একটু বলে নিই। বইটি প্রকাশ করেছেন পারুল প্রকাশনী, এবং বইটির সাইজটা বেশ সুন্দর, বড় সড়ো সাইজের এই বইটি। নর্মাল বইয়ের থেকে আমি বলবো লেংথে একটু বড়। বইটিতে এরকম একটা বড় ফ্ল্যাপে বইটি সম্পর্কে বলা রয়েছে। এই ফ্ল্যাপে লেখক পরিচয় দেওয়া হয়েছে। বইটির কাভারটা এরকম দেখতে, এবং এই কাভারটার সঙ্গে বইটির মধ্যে বর্ণিত একটি ঘটনার সম্পর্ক রয়েছে, এবং এর মধ্যে তো মূল্য 350 টাকা। আর এর ছবি মানে প্রচ্ছদ দেখেছেন সৌরিশ মিত্র, এবং অলঙ্করণ করেছেন কৃষ্ণেন্দু মন্ডল। অলঙ্করণ গুলো নিয়ে আমার আরো বলার আছে, তবে এখানে দেখিয়ে দিই অলঙ্করণ গুলো আমার দুর্দান্ত, এক কথায় অসাধারণ লেগেছে। এই অলঙ্করণটা দেখুন, ভীষণই সুন্দর। কৃষ্ণেন্দু মন্ডল ভীষণ সুন্দর অলঙ্করণ করেছেন। এরকম আরো অলঙ্করণ এখানে রয়েছে, আরো অলঙ্করণ আমি এখানে কোথাও দিয়ে দেবো। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 224 পাতা। ফন্টের সাইজ ছোট, ফন্টের সাইজ একটু ছোট লেগেছে আমার কাছে, কিন্তু লেআউট ভালো, পেজের কোয়ালিটি খুব ভালো, হাতে নিয়ে খুব ভালো একটা ফিলিং হয়। বানান ভুল দু চারটে চোখে পড়েনি তা নয়, তবে সেটা খুবই গৌণ। মোটের উপর বইটা হাতে নিয়ে পড়তে বেশ বেশ ভালো লাগে। এবার আসছি বইটির বিষয়বস্তু নিয়ে। বইটি কি নিয়ে? এখানে যেটা পড়ে আমি আপনাদের শোনাবো, বইটি মূলত সেটা নিয়ে, কাজে তার থেকে বেশি আলোচনায় বইটির বিষয়বস্তু নিয়ে আমি যাচ্ছি না। কারণ আর কিছুই না, বইটিতে প্রচুর স্পয়লার্স থাকার জায়গা রয়েছে। কলিকাতা 1830। ব্রিটিশ ভারতের রাজধানী তখন বিভক্ত হোয়াইট আর ব্ল্যাক টাউনে। এই কলিকাতা শহরে হঠাৎ করে গুম হতে থাকলো একের পর এক বাইজি। আকস্মিকভাবে কিভাবে যেন উধাও হয়ে যাচ্ছে তারা, কোথাও কোনো চিহ্নই নেই। দালালদের অভিযোগের সূত্র ধরে শুরু হয় পুলিশি তদন্ত। ক্রমশ উন্মোচিত হতে থাকলো শহরের ইতিহাসে হয়তোবা সবচেয়ে বড় স্ক্যান্ডাল। প্রবল প্রতাপশালী এক ধনাঢ্য জমিদার এবং তার পরিবারের নারকীয় কুকীর্তি, সেই কেচ্ছার সঙ্গে একে একে জড়িয়ে পড়লো সমসাময়িক আরো অনেক রাঘব বোয়ালের নাম। ঘটনাচক্রে তারাও সকলে অভিজাত জমিদার শ্রেণী। স্বয়ং বড়লাট উইলিয়াম বেন্টিংকের নামও জড়িয়ে পড়ে এই ঘটনায়, কিন্তু বর্তমান ইতিহাসে সেই ঘটনার কোনো উল্লেখ নেই। কি সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এত আয়োজন? কে সেই নরপশু জমিদার যার অপরিসীম লোভ, নৃশংসা ইন্দ্রিয় আসক্তি আর যৌন বিকৃতির শিকার একের পর এক অপরূপা সব নারী, যাদের নৃত্যগীত ছিল পেশা? কিছুটা ভিক্টোরিয়ান নীতিবাদী মানসিকতার প্রভাবে আর কিছুটা পরবর্তী প্রজন্মের হিরণময় নীরবতায় কালের গল্পে একসময় চাপা পড়ে যায় শোষণ, বঞ্চনা, প্রতারণা, সেই কুখ্যাত ইতিহাস। তারপরে আরো কিছু লেখা রয়েছে, সেটা এখন আমি পড়ছি না, সেটা গল্পের সঙ্গে সম্পর্কিত নয়। একটা জিনিস আমি বলবো যে লেখক প্রকাশক এরা কিন্তু বারবার স্মরণ করিয়ে দিয়েছেন পাঠককে যে এটা দুর্বল হৃদয়, অপরিণত মনস্ক পাঠকদের জন্য এই উপন্যাস নয়, প্রাপ্তবয়স্করাই কেবল এই লেখা পড়বে। সত্যি এই লেখাটা আমি আগেই বলে রাখছি, নট অ্যাডভাইসেবল ফর ইভেন টিনেজার্স। যারা কৈশোরে রয়েছেন তারাও কিন্তু এই বইটা পড়ো না, তোমরা এই বইটা পড়ো না, এই বইটা তোমাদের জন্য লেখা নয়। মানে যারা 13 থেকে 18 বছরের মধ্যে রয়েছে তাদের জন্য এটা বললাম, কারণ আমি জানি আমার সাবস্ক্রাইব
দের মধ্যে একটা অংশ কিন্তু এই বয়সী রয়েছে, তাদের উদ্দেশ্যে এটা বললাম। আচ্ছা, এবার এই বইটিতে কেন বলছিলাম যে এখানে যেটা লেখা রয়েছে তার সঙ্গে এই বইটা একটা কন্ট্রাডিকশন কোথাও না কোথাও হয়তো রয়েছে। আমি এখানে রেখেছি এটা সাজিয়ে রেখেছি, এটা আমার অ্যাকচুয়ালি বুকশেলফে থাকে, ভিডিও করার সময় আমি এখানে সাজিয়ে রাখবো বলে ভেবেছি। ইটস রিটেন, রিডিং ইজ থেরাপি, মানে পড়াশুনো করা বা পড়াটা হচ্ছে অনেকের কাছে একটা থেরাপির মতো। কিন্তু অনেক সময় অনেক বই থাকে যেটা আপনার মানসিক স্থিতিকে আনসেটেল করে দিতে পারে, ঠিক আছে? এই বইটা কিন্তু সেই করতে একটা বই। তার মধ্যে কি আমি এই বইটি নিন্দে করছি? না, এই বইটি নিন্দে আমি করছি না, বরং আমি এই একদিক দিয়ে আমি এই বইটির প্রশংসাই করছি। কেন? প্লাস পয়েন্ট মাইনাস প্লাস দিলেই আপনারা বুঝতে পারবেন। বইটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে লেখকের বিষয় নির্বাচনে। লেখক যে বিষয়টি নির্বাচন করেছেন সেটা মানে একটা স্ক্যান্ডাল ডেফিনেটলি বলছেন উনি, এবং স্ক্যান্ডালটা একটা সত্যি ঘটনা অবভিয়াসলি, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছে মানে শতাব্দীর পর শতাব্দী জুড়ে। গাটসকে একটা গ্র্যান্ড স্যালিউট যে তিনি এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। এবং আমরা বাঙালি জাতির নিন্দে করছি না, কিন্তু এটা একটা ক্রিটিসিজম এবং এটা সত্যি অনেকাংশে যে বাঙালি নস্টালজিয়ায় ভোগে। আমরা বাঙালিরা মনে করি আমাদের অতীতের সবকিছুই গৌরবময়, আমাদের অতীত প্রায় নিষ্কলঙ্ক, আমরা এটা ভাবতে কিন্তু ভালোবাসি, আমরা মুখে যতই বলি না কেন। তাহলে বর্তমানটা খুবই বাজে, ভবিষ্যৎ হয়তো বাজেই হবে, কিন্তু অতীতটা একদম নিখাদ শোনা ছিল। লেখক কিন্তু সেই ধারণায় কুঠারাঘাত করেছে। এই বঙ্গ সমাজে কিন্তু প্রচুর কলঙ্কিত অধ্যায় আছে, অনেক লুৎকায়িত এমন অধ্যায় আছে যেগুলো আমাদের মরালিটির জন্য আমরা সামনে আনতে চাই না। সেটাকে তিনি সামনে নিয়ে এসেছেন, একটি উপন্যাসের আকারেই হোক, একটা থ্রিলারের আকারেই হোক, তার জন্য তাকে আমি মানে কুর্নিশ জানাবো। এবং যিনি এই বইয়ের প্রকাশক মানে পারুল প্রকাশনী, তাকেও ধন্যবাদ জানাবো যে এরকম একটা বই প্রকাশ করার তারা সাহস দেখিয়েছে। দ্বিতীয় প্লাস পয়েন্ট এই বইয়ে, সেকেন্ড প্লাস পয়েন্ট হচ্ছে বইটি সেই সময়কার কলকাতাকে লেখক নিখুঁত ভাবে পাঠকদের সামনে উন্মোচিত করেছে, প্রায় নিখুঁত ভাবে। সেই সময়কার কলকাতার রাস্তাঘাট, সমাজের উঁচু তলার লোকেরা যে ইংরেজদের পদলেহন করে চলতেন, অনেক সময় ইংরেজদের একেবারে মানে বিরাগ ভাজন হলেই মাথা মুন্ডু কাটা যাবে, লজ্জার ব্যাপার হবে, সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন, বেসিক্যালি চাটুকারিতা করতেন সেই সমাজের এই উচ্চ বংশীয় বাবুরা, এটা কলকাতায় খুবই বেশি ছিল, আমরা সবাই জানি। সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া এই বইতে ঠগীদের একটা পোর্শন আছে, এটা আমরা স্পয়লার দিচ্ছি না, এটা দিনের আলোর মতো স্পষ্ট রয়েছে এখানে। এবার ঠগীরা কারা ছিল, যারা জানেন না তাদেরকে একটুখানি বলে রাখি যে ঠগীরা ছিল রাস্তায় যাওয়া পথচারী। তখন তো সবাই রাস্তায় পদব্রজে এক জায়গা থেকে এক জায়গা যেতেন, পালকি ঘোড়া ম্যাক্সিমাম, তখন ট্রেন সেবা আসেনি, মোটর গাড়ির প্রশ্নই ওঠে না। তো সেই সময়টায় এই তীর্থযাত্রী বা এই পথচারী ব্যবসায়ী এদেরকে লুট করে এদেরকে গলায় ফাঁস লাগিয়ে যারা হত্যা করত, একটা পুরো কাল্ট ছিল। সেই কাল্টটাকে ঠগি বলা হতো, ইংলিশে ঠগি বলা হতো। এবং উত্তর ভারত এবং পশ্চিম ভারতে তারা ছেয়ে গেছিল। এখানে কিন্তু সেরকমই একটা ঠগি ক্ল্যানের কথাও বলা আছে, এবং সেটাও কিন্তু বেশ নিখুঁত ভাবে বলা হয়েছে। সেখানে যে টার্ম গুলো ব্যবহার করা হয়েছে, যেহেতু আমি ফিলিপ মেডোস টেলারের বই পড়েছি, আমি জানি যে, এবং ঠগি নিয়ে আমার প্রচুর ইন্টারেস্ট রয়েছে আর কি, যে এবং সিনেমাও দেখেছি, দ্য ডিসিভার্স বলে, আপনারাও দেখতে পারেন, বিবিসির একটি মার্চেন্ট আইভরি ব্রিটিশ সিনেমা রয়েছে, শশী কাপুর রয়েছেন ওখানে, সেটাও ঠগীদেরকে নিয়েই। তো এই যে ঠগী কালটা, এদের লেখক ভীষণ সুন্দরভাবে এদের বর্ণনা করেছেন, এদের অপারেশন মোডাস অপারেন্ডি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এবং শেষে বলবো না, বা শেষে একটু আগে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা ওই ঠগীদের নিয়ে। এই লেখায় আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লেখক খুব স্পষ্টভাবে এখানে দেখেছেন যে সেই সময় নারীদের
কি ভূমিকা ছিল বাঙালি বা ভারতীয় সমাজে, আর নারীদের অবস্থা কতটা প্রিক্যারিয়াস ছিল, কতটা খারাপ ছিল, বিশেষ করে যারা গৃহবধূ ছিলেন। তখন তো সবাই গৃহবধূই হতেন, মানে নারী বেশিরভাগ ভদ্রঘরের নারীরা গৃহবধূই হতেন। সেই নারীদের অবস্থা, বনেদি বাড়ির সোকল্ড বৌমা বা স্ত্রী, তাদের অবস্থা, তাদের কোনো সে বলে কিছু ছিল না, তাদের কোনো মতামতের কোনো গুরুত্ব ছিল না। তারা ঘরের এক পাশে একটা সুন্দর আসবাবপত্রের মতো পড়ে থাকতেন। তো এটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। তাদের মনে হয় কি বিদ্রোহের সঞ্চার হতো না? তারা কি বিদ্রোহী হয়ে উঠতে চাইতেন না? এই জিনিসগুলো খুব সুন্দর সূক্ষ্ম জিনিস, খুব ভালোভাবে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। এবং যারা তথাকথিত বাইজি, নর্তকী, গায়িকা, তাদেরও যে ব্যবহার করা হতো, সেটাও এখানে কিন্তু খুব নির্মম ভাবে কিন্তু খুব স্পষ্টভাবে লেখক দেখিয়েছেন। এবং তাদের চরম পরিণতি পড়ে আপনার কষ্টই হবে। তো এই যে বাইজি কালচার, বাবু কালচার, এগুলোকে লেখক খুব ভালোভাবে বইতে তুলে ধরেছেন। আরেকটা তো বললামই, এই বইয়ের ইলাস্ট্রেশন গুলো প্রত্যেকটা না খুব জীবন্ত। মানে প্রত্যেকটি যে চরিত্র রয়েছে তাদেরকে যেভাবে কৃষ্ণেন্দু মন্ডল এঁকেছেন, বোঝা যাচ্ছে তিনি বইটা নিয়ে ডিটেল স্টাডি করেছেন। মানে এক্সপ্রেশন গুলো ভীষণ জীবন্ত বলে মনে হয়েছে আমার। এবার আমি আসছি এই বইয়ের কোন জিনিসগুলো আমার ততটা ভালো লাগেনি। দেখুন, যেটা আমি বলছিলাম যে এই বইটা আমাকে একটু কনফিউজ করে দিয়েছে, কারণ 70% বইটা পড়ার পর আমি লেখক সৌরভ চক্রবর্তীকে মেসেজ করেছিলাম যে আমার বইটা দারুণ লাগছে পড়তে, এবং এই বইটা রিভিউ শিগগিরই আসবে, এসব জানিয়ে। তো শেষ যে 30%টা ছিল সেটা পড়ে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। কনফিউজটা এই জন্যই, ওই যে বললাম যে শেষ 30% এতটা আনসেটেলড করে দিয়েছিল আমাকে, মানে এতটা আমাকে মানে বিবমিশায় আমাকে ভরিয়ে দিয়েছিল যে সেটা বইটাকে আমি মানে নিন্দে করবো বইটার, নাকি বইয়ের লেখনী প্রশংসা করবো। কারণটা হচ্ছে যেটা অনেক পাঠক হয়তো রিয়েলাইজ করে না, অনেক পাঠক হয়তো সেই ইমোশনাল ম্যাচুরিটি নেই বোঝার যে লেখক সেটাই চান। মানে লেখক পাঠককে আনসেটেল করতে চান, আনসেটেল করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চান যে দেখো ভাই, মানে পৃথিবীতে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, কোনো সম্পর্কই পুরো মধু মাখানো নয়। তাই বেশি স্পয়লার আমি দেব না, কিন্তু মানে সেই জিনিসটা যে লেখক দেখিয়েছেন সেটা আনসেটেল করে দিয়েছে আমাকে। এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, বলা ভালো এখনো আছি। তো এটা কারো ক্ষেত্রে এটা একটা ডিমেরিট তো বটেই। তাদের মানে ঘেন্না লাগতে পারে, তাদের লজ্জা লাগতে পারে, তাদের হয়তো খারাপ লাগতে পারে, ঠিক আছে। তো সেদিক দিয়ে সেটা মানে কিছু পাঠকের জন্য ডিমেরিট। দ্বিতীয় পয়েন্টটা অবশ্য যে মাইনাস পয়েন্টটা রয়েছে সেটার ব্যাপারে আমার ধারণা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে এই বইয়ে কিছু চরিত্র রয়েছে, 2-3টে চরিত্র তেমন রয়েছে যাদের মানে প্রথম দিকে তাদের গুরুত্ব কম ছিল, শেষের দিকে গিয়ে তাদের গুরুত্ব হঠাৎ করে বেড়ে গেল। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গ্রাফটা যেটা রয়েছে সেই গ্রাফটা খুব স্পষ্ট নয়, পাঠকদের কাছে খুব স্পষ্ট হয় না কখনোই। যেমন একটা বলতে পারি, এখানে জমিদারের বাবার একটি চরিত্র আছে, চরিত্রটি প্রথম দিকে প্রায় থাকেই না, তারপর আস্তে আস্তে যখন আসে তখন খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হয়ে যায়। তার গ্রাফটা আমি আমরা পাই না লেখার মধ্যে, অন্তত আমি পাইনি। তো সেটা মানে সেই একটা ক্যারেক্টার তো একটা আর্ক থাকে, সেই আর্কটা সেরকম ডেভেলপড হয়নি আমার মতে। 2-3টে চরিত্র এরকম রয়েছে, কিছু কিছু চরিত্র খুবই ওয়েল ডেভেলপ, কিন্তু 2-3টে চরিত্র এরকম রয়েছে বলে আমার মনে হয়েছে। এছাড়া গল্পটি একটা পয়েন্টে গিয়ে একটু রিপিটিটিভ হয়ে যায়। মানে যেহেতু আমরা শুরুতেই জেনে যাচ্ছি যে হত্যাকাণ্ডগুলো কে করছে, কেন কেন করছে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। সেজন্য সেই সেই হত্যাকাণ্ডগুলো যখন পরপর হচ্ছে আমাদের একটু রিপিটিটিভ লাগে, আমরা একটু বোর ফিল করি পাঠক হিসেবে, সেটা রয়েছে। এবং ডেফিনেটলি সেই হত্যাকাণ্ডগুলো বর্ণনা প্রত্যেকটা খুব পৈশাচিক বর্ণনা রয়েছে, তো সেই বর্ণনাগুলো পড়তে পড়তে একটা ক্লান্তি তো আসেই, সেটাও রয়েছে। তো এই কয়েকটা পয়েন্ট রয়েছে, যেটা একটা পয়েন্ট আমি বললামই যে সেটা আমি পুরোপুরি
কিছু পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে বললাম, দুটো আমার দৃষ্টিভঙ্গি থেকে বললাম। তো এইগুলোই ছিল এই বইয়ের সেই দিকগুলো যেগুলো হয় আমায় কনফিউজ করেছে, নইলে আমার ততটা ভালো লাগেনি। তো ফাইনালি আমি এটাই বলবো যে রাজনর্তকী একটা অন্যরকমের বই, একটা অত্যন্ত প্রয়োজনীয় বই, যে বইটা আপনাকে যেটা বললাম কনফিউজ করবে, আপনার ভালোও লাগবে। সবচেয়ে বড় জিনিস, আপনি তৎকালীন কলকাতার বাবু বিবি সমাজের একটা আয়না এই বইটিতে পাবেন। কাজেই বইটি আমার মতে একবার আপনারা অবশ্যই পড়তে পারেন। রিভিউটা বোধহয় একটু বড় হয়ে গেল আমার মনে হয়, কিন্তু এই ধরনের বই বিশ্বাস করে একটু বড় রিভিউই ডিজার্ভ করে। কারণ এই বই নিয়ে বিতর্ক হবে বা হয়েছে হয়তো অলরেডি, এই বই নিয়ে আলোচনা হবে, হয়েছে হয়তো। কাজেই বইয়ের রিভিউ তো বড় হবেই, তাই না? একটা মাল্টি ডাইমেনশনাল বই যেহেতু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। এই ভরা বর্ষায় খুব বেশি ভিজবেন না, জ্বর টর হয়ে যেতে পারে। ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।